অরক্ষিত ও মরিচায় ঢাকা রাজধানীর গ্যাস সরবরাহের পাইপগুলো আতঙ্কে নগরবাসী। ফায়ার সার্ভিস দুর্ঘটনার আশঙ্কা করলেও কোনো পরিকল্পনা নেই তিতাসের। ঢাকা চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনে শুধু গতিই বাড়বে না, কমবে দুর্ঘটনা। শতভাগ সুফল পেতে পণ্য পরিবহনে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। হাওড়া অঞ্চলে বাঁধ নির্মাণের নামে পানি উন্নয়ন বোর্ডের স্বেচ্ছাচারিতা, একই ঠিকাদারের হাতে 5টি কাজ দেওয়ার অভিযোগ। খতিয়ে দেখতে মাঠে তদন্ত দল। চট্টগ্রামে সাধারণ মানুষকে জিম্মি করে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে সিএনজি অটোরিকশা চালকরা। নীরব প্রশাসন, অসহায় যাত্রীরা। এবং রাজধানী সহ সারা দেশে উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। পথে পথে শান্তির শোভাযাত্রা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। তিতাসের গ্যাস সরবরাহের লাইনগুলো প্রায় 4 দশক পেরিয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় পাইপগুলোতে মরিচা ধরে যাওয়ায় বিভিন্ন সময়ে ঘটছে নানা দুর্ঘটনা। একই সঙ্গে রাজধানীতে মেট্রো রেলের জন্য গ্যাস লাইন স্থানান্তরেরও ব্যবহার করা হচ্ছে মরিচা ধরা পাইপ। অরক্ষিত ও মরিচায় আবৃত পাইপগুলোর বিষয়ে ফায়ার সার্ভিস বলছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে নগরীতে। এ বিষয়ে তাৎক্ষণিক সমস্যা সমাধানের কথা জানালেও সংস্কারে কোনো মহাপরিকল্পনা নেই তিতাসে। বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে। নগরীতে মেট্রো রেলের 16টি স্টেশন হবে, এমন স্থানের গ্যাস লাইনগুলো স্থানান্তরে কাজ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এসব লাইনে ব্যবহার করা হচ্ছে মরিচা ধরা এসব লোহার পাইপ। পাওয়ার ব্রাশের মাধ্যমে পরিষ্কার করা এসব পাইপ কতটুকু টেকসই হবে, এমন প্রশ্নের উত্তরে তিতাস জানায়, পরীক্ষা করেই মানসম্মত উপকরণ বসানো হচ্ছে। এ বিষয়ে যথাযথ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। যে প্রেসারে ওখানে গ্যাস প্রবাহিত হবে তার 1.5 গুণ চাপে আমরা ওটাকে আবার চাপ পরীক্ষা করে টেস্টিং এ ওটা ঠিক হওয়ার পরে আমরা তখনই গ্যাস ছাড়ি। তিতাস গ্যাসের তাদের একটা মনিটরিং টিম আছে এবং তাদের কোয়ালিটি কন্ট্রোল টিম অবশ্যই দেখে নেবে যাবে, এবং কোনো অবস্থার জন্য এক সমস্ত গ্যাস লাইন যেগুলো লাগানো হচ্ছে এগুলো কিন্তু মরিচা ধরা না হয়। সারা দেশে তিতাসের গ্যাস লাইন রয়েছে 13,038 কিলোমিটার। রাজধানীতে পরিসংখ্যান না থাকলেও গ্রাহক সংখ্যা প্রায় 17 লাখ। ইতিমধ্যে প্রায় 40 বছর পার করেছে তিতাসের বিভিন্ন ক্যাটাগরির বেশিরভাগ গ্যাস লাইন। প্লাস্টিক টেপ নষ্ট হওয়ায় মরিচা ধরে অনেক আগেই মান হারিয়েছে লোহার পাইপগুলো। এতে আশঙ্কার কথা জানালেন ভুক্তভোগীরা। অনেক রিস্কের উপর আছে এগুলা, বিভিন্ন ওই যে যখন মাটি কাটছে ঠেকু দিয়ে তখন আর কি পাইপগুলো টাচ হয়েছে, এগুলা লিক হয়েছে। কেউ একটা সিগারেট খেয়ে ফালাইলো, এটা যদি জায়গাটা আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস জানায়, সম্প্রতি নগরীর ট্যাম্পাকো কারখানা, আলাউদ্দিন টাওয়ার সহ বিভিন্ন জায়গায় গ্যাস লাইন লিকেজ হওয়ায় বিস্ফোরণ ঘটে। এজন্য নিরাপত্তা রক্ষায় গ্যাস লাইন সংস্কার অত্যন্ত জরুরি। তবে এ বিষয়ে কোনো মহাপরিকল্পনা নেই তিতাসের। যে কোনো যদি বড় ভূমিকম্প হয় এবং গ্যাস লাইনগুলো ফেটে কিন্তু আমাদের একটা এমন আগুন লাগবে আসলে বিভিন্ন জায়গায়, যে ইনফার্নোর মধ্যে হয়ে যায় ঢাকা সিটিতে। এখানে প্রচুর পরিমাণে ব্যয়ের বিষয় রয়ে গেছে, তো এই ব্যাপারটা এখনো আমাদের পরিকল্পনায় আসেনি। আমরা এখন যেগুলো করছি সেগুলো হলো যেগুলো খুব ইমিডিয়েটলি না করলেই নয়, সেগুলোকে আমরা প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছি। সরকারের এলপিজি গ্যাস সরবরাহের সিদ্ধান্তে গ্যাস পাইপগুলো সংস্কারে কিছুটা দোটানায় পড়েছে তিতাস কর্তৃপক্ষ। রাজধানী জুড়ে জালের মতো বিস্তৃত রয়েছে ছোট বড় গ্যাস পাইপলাইন। এতে নানা সময়ে বিভিন্ন সেবা সংস্থার কাজের সময় আঘাতপ্রাপ্ত হয়ে দুর্ঘটনার সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই গ্যাস পাইপলাইনগুলো সংস্কার এবং সুরক্ষায় ব্যবস্থা না নিলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে পুরো নগর জুড়ে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আর 71 কিলোমিটারের নির্মাণ কাজ শেষ হলেই চালু হবে ঢাকা চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইন। বিশেষজ্ঞরা বলছেন, ডাবল লাইন শুধু রেলের গতি বাড়াবে না, প্রভাব ফেলবে অন্যান্য রুটেও, কমবে দুর্ঘটনার হারও। শতভাগ সুফল পেতে পণ্য পরিবহনে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই ডাবল লাইন চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব জানাচ্ছেন রাশেদ লিমন, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান।
ঢাকা চট্টগ্রাম রেলপথের দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার। নানা বাধা বিপত্তির কারণে সর্বোচ্চ ৬০ কিলোমিটারের বেশি গতি পায় না রেল। তাই এই পথটুকু পাড়ি দিতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা। এই দুর্ভোগ কমাতেই ডাবল লাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কাগজে কলমে আরও আগে হলেও মাঠের কাজ মূলত শুরু হয় ২০১১-তে। মোট পথের ১২০ কিলোমিটার ডাবল লাইন আগেই ছিল, বাকি প্রায় ২০০ কিলোমিটার ডাবল লাইনে উন্নীত করতে ৫ ধাপের এখন চলছে শেষ ধাপের কাজ। এরই মধ্যে চট্টগ্রামের মিরেসরাই চিনকি আস্তানা থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৬২ কিলোমিটার রেল লাইন চালু করা হয় ২০১৫ সালে। পরের বছরই টঙ্গী থেকে ভৈরব পর্যন্ত ৬৮ কিলোমিটার রেলের ডাবল লাইন নির্মাণ কাজ শেষ হয়, যা বাস্তবায়নে ব্যয় হয় প্রায় ৪,০০০ কোটি টাকা। এদিকে শেষ হয়েছে দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস রেল সেতুর কাজ। চলছে প্রায় ৬,৫০৪ কোটি টাকা ব্যয়ে লাকসাম আখাউড়া ৭২ কিলোমিটার রেল লাইনের কাজ। দেরিতে হলেও ঢাকা চট্টগ্রাম রুটে ডাবল লাইন চালু হলে রেলের নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে যেমন বাড়বে গতি, তেমনি কমবে ঝুঁকিও। একটা যদি দুই দিক থেকে চলে, একটাকে থেমে থাকতে হচ্ছে স্টেশনে, কমপ্লিটলি স্টেশন টু স্টেশন ব্লক করা থাকে। এখন সেই জিনিসটার প্রয়োজন হবে না। তার মানে অরিজিন থেকে ডেস্টিনেশনের সময়টা কম লাগবে। তবে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। ডাবল লেন হওয়ার মেইন ইকোনমিক বেনিফিট কিন্তু আসবে মালামাল পরিবহনের মাধ্যমে। অর্থাৎ কমার্শিয়াল সাইডটাকে আরো এফিশিয়েন্ট করতে হবে, মার্কেটিং সাইডটাকে ডেভেলপ করতে হবে। বিষয়গুলো মাথায় রেখেই দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিলেন রেলমন্ত্রী। আশা করি আগামী ১.৫ বছরের মাঝে লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত এই অংশটুকু শেষ হয়ে যাবে। এই অংশটুকু শেষ হয়ে গেলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এন্টার রেল লাইন ডাবল লাইনের শতভাগ শেষ হবে। এই রুটে রেল বাড়ানোর পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মন্ত্রী। নতুন এই রেল লাইনই যেন জানান দিচ্ছে বদলে যাওয়ার খবর। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছে, ঢাকা চট্টগ্রাম রুটে ডাবল লাইন চালু হলে শুধু যাত্রী পরিবহনই নয়, গতি আসবে পণ্য পরিবহনেও, যার সুফল পাবে পুরো বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় অর্ধশত বছর পর কুড়িগ্রামে রেলপথ সংস্কারের কাজ শুরু হয়েছে। বদলানো হচ্ছে স্লিপার, ফেলা হচ্ছে পাথর। ফলে ট্রেনের ধীরগতি এবং বিড়ম্বনার অবসান ঘটবে, এই প্রত্যাশা করছেন যাত্রীরা। মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তিস্তা কুড়িগ্রাম রমনা বাজার সেকশনের ৫০ কিলোমিটার রেলপথে ৮টি রেলওয়ে স্টেশন রয়েছে। এর মধ্যে তিস্তা থেকে কুড়িগ্রাম পর্যন্ত ২০ কিলোমিটার রেলপথটি ব্রিটিশ আমলে এবং কুড়িগ্রাম থেকে রমনা বাজার পর্যন্ত রেলপথটি ১৯৬৮ সালে নির্মিত হয়। তবে দীর্ঘ সময়ে সংস্কার না হওয়ায় স্লিপার ও পাথরের অভাবে রেলপথটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সারাদিনে মাত্র একটি ট্রেন আসা যাওয়া করে। তারপরও রেলপথটির উন্নয়ন হলে বিড়ম্বনা কমবে, এমন প্রত্যাশা যাত্রী ও জনপ্রতিনিধির। আমার এখানে যে ট্রেন চলে, গরুর গাড়ির নাহান, টাইম টেবিলও নাই, তাও আমার ওই ট্রেনের আশায় থাকা লাগে। আমরা তো গরিব মানুষ, ট্রেন ছাড়া তো উপায় নাই, আমার পয়সা নেই, আর সেক্ষেত্রে ট্রেনের আশায় আমরা বসে আছি। এখন রেলের উন্নয়ন হচ্ছে, আমরা আশা করতেছি তা আমাদের আগের সেই সুদিন ফিরে আসবে। ট্রেনের সংখ্যা বাড়বে এবং দ্রুতগামী ট্রেনের সংখ্যা বাড়বে। তাহলে এই এলাকার গরিব দুঃখী সাধারণ মানুষ অল্প খরচে ভ্রমণের সুযোগ পাবে। প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কাজ শুরু হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন জেলা উন্নয়ন কমিটির কর্মকর্তা। গণকমিটি রেলের উন্নয়নের জন্য আন্দোলন করে আসতেছি। প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করছেন, এমনকি সেই অনুযায়ী কাজ চলতেছে। আপাতত একটা শাটল ট্রেন চলতেছে, আমরা একটা কুড়িগ্রাম থেকে ঢাকা একটা পূর্ণাঙ্গ আন্তনগর ট্রেনের দাবি করতেছি। রেলওয়ের এই কর্মকর্তা জানালেন, উন্নয়ন কাজ শেষ হলে ট্রেনের গতি বাড়বে এবং যাত্রীরা আন্তনগর ট্রেনের সুবিধা ভোগ করতে পারবে। কুড়িগ্রামে দ্বিতল স্টেশন বিল্ডিং তৈরি করা, সেটারও টেন্ডার আহ্বান করা হয়েছে। খুব শীঘ্রই সেই দোতলা বিল্ডিং এর কাজ শুরু হবে। গত বছরের ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারিতে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলে রেলওয়ের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। যশোরের অভয়নগরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত। গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।
এ উপলক্ষে রাজধানী সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে চলছে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন। মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সমস্ত পাপ থেকে দূরে থাকো, সৎচিত্তে কুশল কর্ম সম্পাদন করো। বুদ্ধের এমন অনুশাসন সমূহের উচ্চারণে মুখর ভিক্ষুরা। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই ত্রিস্মৃতি বিজড়িত এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে বুদ্ধ ভক্তরা। বুধবার সকালে রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে প্রভাত ফেরি ও শান্তি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। এতে অংশ নেয় হাজারো বুদ্ধ ভক্তরা। বৌদ্ধদের এটা অনেক বড় একটি ধর্মীয় অনুষ্ঠান, তার জন্য অনেক ভালো লাগছে। আমরা প্রতিবার প্রে করার সময় এইটাই সবসময় বলে থাকি, জগতে সকল প্রাণী সুখী হোক, সবার মধ্যে যাতে মৈত্রীভাব জাগ্রত হয়, এটাই প্রার্থনা। বুদ্ধের বাণীকে ধারণ করে মৈত্রী এবং করুণায় সিক্ত হবে মানবতা, এমন আহ্বান সম্প্রদায় নেতাদের। পরস্পরকে পরস্পর ভালো না বাসা পর্যন্ত সেই জঙ্গিবাদ যে কোনো অশুভ এগুলো প্রশমিত হবে না। সুতরাং সবাইকে পরস্পরকে পরস্পর ভালোবাসতে হবে, এটি হচ্ছে বুদ্ধের মূল আদর্শ। এছাড়াও রাজধানীর শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত সম্প্রীতি শোভাযাত্রার আয়োজন করেন বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ। এতে অতিথি ছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে বজায় রাখবো, ছড়িয়ে দেব সকলের মাঝে। রাজধানীর মতো চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ দেশের অন্যান্য স্থানে নানা আয়োজনে দিনটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করেন ভক্তরা। সাম্প্রদায়িক যে বিভেদ সেটা যেন ভুলে গিয়ে সবাই যেন অসাম্প্রদায়িক দেশ গঠন করতে পারি, এই কামনাই করি। আমরা সবাই মিলে মিশে ধর্ম, বর্ণ, জাতি সবাই একসাথে বসবাস করতে পারি, এটা হচ্ছে আজকের দিন আমাদের প্রত্যাশা। বুদ্ধকে স্মরণ করি যাতে জগতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এই পূর্ণিমার দিনে আমরা উপসৎশীল গ্রহণ করি, পঞ্চশীল গ্রহণ করি, অষ্টশীল গ্রহণ করি। বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব সকলের মধ্যে অহিংস মানবতা জাগ্রত করবে, এমন প্রত্যাশা সকল বুদ্ধ ভক্তদের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গার বিষাক্ত পানিতে ধোয়া হচ্ছে রাজধানীর লন্ড্রির কাপড়। শুধু তাই নয়, হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানের ব্যবহৃত কাপড়ও ধোয়া হচ্ছে সেখানে। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতিকর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসেন। সূর্য ওঠার আগেই রাজধানীর বিভিন্ন লন্ড্রি দোকান থেকে রিকশায় করে আনা কাপড়ের স্তূপ জমা হতে থাকে বুড়িগঙ্গার তীরে। এরপর এই ময়লা আবর্জনাযুক্ত পানিতে দিনভর চলতে থাকে ধোয়ার কাজ। মানুষের ব্যবহৃত শার্ট প্যান্ট থেকে শুরু করে বাসাবাড়ির বিছানার চাদর সহ সব ধরনের কাপড়ই ধোয়া হচ্ছে বুড়িগঙ্গার এই দূষিত পানিতে। আমি 3000 টাকা ঘর ভাড়া দাম কামাই 10,000 টাকা। আচ্ছা, আপনি আমার কেমনে দিবেন কোন? পানি এত পাইবেন কই? নদীতে দিতে হইব, এছাড়া উপায় নেই। নদীতে আমরা ধুই এসে আজীবন, তারপর কই ধরুন কোন? 100 পিস কাপড় দিলে 700 টাকা। কি কি ধরনের কাপড় আসে? এই শার্ট প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি। শুধু লন্ড্রির কাপড় নয়, সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে কয়েকটি হাসপাতাল থেকে আসা কাপড় ধোয়ার দৃশ্য। অপারেশন থিয়েটারের মতো স্পর্শকাতর কাজে ব্যবহৃত কাপড়গুলো ধোয়ার পর এভাবেই শুকানো হচ্ছে মাটিতে ফেলে। এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ময়লা পানিতে কাপড়গুলো ধোন। আরে ভাই জানতো ভাই, কাজ করতে জানতো। আমাদের উপস্থিতির টের পেয়েই এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে হাসপাতালের রক্তমাখা বিছানার চাদর এবং নার্সদের ব্যবহৃত বেশ কিছু অ্যাপ্রন, যেগুলো প্রতিনিয়তই ধোয়া হচ্ছে বুড়িগঙ্গার এই বিষাক্ত পানিতে। বিশেষজ্ঞদের মতে জীবাণুবাহী এসব কাপড় একদিকে যেমন নদী দূষণের মাত্রা যোগ করছে, অন্যদিকে বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও। আইডিয়া হলো যে অপরিষ্কার কাপড়কে পরিষ্কার করবেন, আরো অপরিষ্কার হয়ে যাচ্ছে। তো সেখানে হয়তো ডিটারজেন্ট যে একটা সাময়িকভাবে মনে হচ্ছে যে কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু অনেক অপরিষ্কার ময়লা তো সেখানে মেকানিক্যালি লেগে যাচ্ছে। সাধারণ রোদে কিন্তু অনেক জীবাণু কিন্তু এগুলো মুক্ত হয় না, বিশেষ করে স্পোর বিয়ারিং অর্গানিজমগুলো ভেরি ডিফিকাল্ট টু ক্লিন, এগুলোকে ডেস্ট্রয় করা খুব কঠিন। বুড়িগঙ্গার তীরবর্তী কামরাঙ্গীরচর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন। অনুসন্ধানে জানা গেছে পুরান ঢাকার বেশিরভাগ লন্ড্রির দোকানের কাপড়ই চুক্তিতে ধোয়া হয় এখানে। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এর ক্ষতিকর প্রভাব পুরো রাজধানীতে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। বেলায়েত হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
2022 সালের ফুটবল বিশ্বকাপের জন্য নতুনভাবে সাজানো হচ্ছে কাতারের দোহাকে। 8টি নতুন ফুটবল ভেন্যুর কাজ শেষ হবে 2019 সালের মধ্যেই। যশোরের অভয়নগরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 55 জন। গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। আহতরা জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে মঙ্গলবার রাত 11টার দিকে স্টাফ বাসে করে বাড়ির উদ্দেশ্যে মনিরামপুর ফিরছিলেন আকিস জুট মিলসের শ্রমিকরা। পথে নোয়াপাড়া তালতলা রেল ক্রসিং পার হওয়ার সময় খুলনার দিক থেকে আসা একটি ট্রেনের ইঞ্জিন বাসটিকে ধাক্কা দেয়। এ সময় বাসটি ছিটকে পাশেই গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা 57 যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয়দের অভিযোগ, হাসান আলী নামে এক গেটম্যানের রেল ক্রসিং এর দায়িত্বে থাকার কথা থাকলেও ওই সময় সে না থাকায় এই দুর্ঘটনা ঘটে। এই অবস্থায় বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমরা বুঝলাম যে অ্যাক্সিডেন্ট করেছে এই ট্রেন। আমরা সঙ্গে সঙ্গে চলে আসলাম, এসে দেখলাম যে ওই বাসটা এই অবস্থা আছে, লোকজনের ভিতরে আছে। গেটম্যান আছে, ওই গেট না দেওয়ার কারণেই আছে এই দুর্ঘটনা ঘটেছে। গেটম্যান ছিল না ঘটনার সময়। যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটনা হওয়ার পরে আমরা সবসময় কিন্তু ভুলে যাই। আমরা চেষ্টা করব যে এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না ধরে পরবর্তীতে যাতে এরকম ঘটনা না হয় সেটা ঠেকানোর ব্যবস্থা উপজেলা প্রশাসন থেকে নেওয়া হবে। আহতদের উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে এক নারী শ্রমিকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী শ্রমিক মারা যান। পিছনে যখন এসে লেগে গেছে তখন না আমি ভিতরে সিটির ভিতরেই চলে গিয়েছিলাম। যাওয়ার পরে আর কিছু বলতে পারিনি। মুমূর্ষ রোগী যারা ছিলেন তাদেরকে আমরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ রেফার করছি এবং তার মধ্যে হবে 20-22টা। যাদের রেফার করছি তাদের মধ্যে 2-3 জনের অবস্থা একটু আশঙ্কাজনক ছিল। নিহত 2 নারী শ্রমিক হলেন কদবানু ও নূরজাহান। তাদের বাড়ি মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামে। সময় সংবাদ, যশোর। প্রতি বছরই হাওর রক্ষার নামে অনিয়ম ও দুর্নীতি কিংবা কাজের ধীরগতি পানি উন্নয়ন বোর্ডের নতুন কোনো ঘটনা নয়। তাদের ছত্রছায়ায় ঠিকাদাররা খেয়াল খুশি মতো কাজ করায় পিছিয়ে পড়া অভাবী জনপদ আরও পিছিয়ে পড়ছে। দীর্ঘদিনের এমন অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার এবার সরকার। জড়িতদের চিহ্নিত করে দিশেহারা কৃষকদের ভাগ্য উন্নয়নে মাঠে নেমেছে 4টি তদন্ত দল। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ধারাবাহিক 4 পর্বের আজ দ্বিতীয় পর্বে বিপর্যস্ত হাওরবাসীর কথা জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। 2015-16 অর্থ বছরে ঠিকাদাররা বিভিন্ন বাঁধ নির্মাণে 84টি প্রকল্পের কাজ করতে ব্যর্থ হয়। এই কাজের সঙ্গে 2016-17 অর্থ বছরে আরও 76টি প্রকল্প নিয়ে 160টি প্রকল্পের কাজ 31 জানুয়ারির মধ্যে শেষ করার জন্য শিডিউল ঘোষণা করা হয়। এতে ই টেন্ডারিং এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠিকাদাররা অংশ নেন। রহস্যজনক কারণে কার্যাদেশ ফেব্রুয়ারি মাসে দিয়ে সময়সীমা বাড়িয়ে শেষ পর্যন্ত 31 মার্চ চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু তাতেও ব্যর্থ হয় অনেকে। কাজ হয়নি এমন 9টি প্রকল্পের জন্য নিয়োজিত ঠিকাদার খন্দকার শাহিন আহমদ একাই 5টি কাজ পেয়েছেন। পানি উন্নয়ন বোর্ড তারা নদী খনন, বিল খনন এগুলাতে না গিয়ে তারা প্রতি বছর বাঁধ নির্মাণের নামে কোটি কোটি টাকা বরাদ্দ আনছে এবং একটা সিন্ডিকেটের মাধ্যমে এই টাকাগুলো লুটপাট করে খাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে ঠিকাদারদের সক্ষতা তদন্তে দুর্নীতি দমন কমিশন দুদক, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে। আমরা যদি দেখি যে ঠিকাদারের গাফিলতি এখানে চরমভাবে প্রমাণিত হয়েছে, অবশ্যই আমাদেরকে ঠিকাদারের বিরুদ্ধে দরপত্র শর্ত অনুযায়ী তাদেরকে আমাকে পেনাল্টি করতে হবে, তাদেরকে ডিবার করতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত দল গত সোমবার শুনানির মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন কারা দায়ী এবং কিভাবে এই পরিস্থিতি থেকে হাওরবাসীকে মুক্তি দেওয়া যায়। কি দুর্নীতি আছে বা ধীরগতি ছিল কিনা, বা অন্য কোনো সমস্যা ছিল কিনা, এটা চিহ্নিত করা হয়। আর সাথে সাথে যদি এটা দুর্নীতি বা অনিয়ম বা গাফিলতি থেকে থাকে তাহলে নিশ্চয়ই এর পিছনে কেউ না কোনো হাত আছে। সুনামগঞ্জের হাওরে এবার 1,66,682 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল। ঝড়ের পানিতে 1.5 লাখ হেক্টর ফসল নষ্ট হয়ে যায়।
ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। সাধারণ মানুষকে জিম্মি করে চট্টগ্রামে ইচ্ছে মতো অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি অটোরিকশা চালকরা। মিটারে চলার কথা থাকলেও প্রশাসনের নীরব ভূমিকার কারণে চালক ও মালিকদের সংঘবদ্ধ চক্র নির্ধারিত ভাড়ার কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে। চক্রটির বেপরোয়া আচরণের কারণে অসহায় যাত্রীরাও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। এখান থেকে 120 টাকা ভাড়া। নগরীর টাইগার পাস থেকে 2 কিলোমিটার দূরত্ব বহদ্দাহারের ভাড়া মিটারে গেলে উঠবে বড়জোর 65 টাকা, কিন্তু সিএনজি অটোরিকশা চালকের দাবি 120 টাকা। একই জায়গা থেকে কাস্টমস হাউসের ভাড়া 40 টাকা হলেও চান 80 টাকা। মিটারে না চলাই কোনো কিছু তোয়াক্কা না করে যাত্রীদের কাছ থেকে মন গড়া ভাড়া আদায় করছেন চালকরা। 150 টাকা 120 টাকার ভাড়া, 200 টাকা 250 টাকা এমনকি 300 টাকা পর্যন্ত চেয়ে বসে থাকে। ওদেরকে বললে মিটারে ওরা যায় না, ওরা বলে যে মিটারে গেলে আমাদের পোষায় না। চালকদের মিটার আর অতিরিক্ত ভাড়া নিয়ে যুক্তির কোনো অভাব নেই। গ্যাস নিতে গেলেও আছেন আমাদের 2-3 ঘন্টা আছে না, এইভাবে চলে যায়। দূরের যে যাত্রীগুলা তারা মিটারকে পছন্দ করতেছে না, তারা বলতেছে যে মিটারে বিল বেশি উঠতেছে, হ্যাঁ জাম পড়লে প্যাসেঞ্জার নামে যাচ্ছে, ওয়াটিং বিল ওঠে। প্রশাসন এ পর্যন্ত অভিযান চালিয়ে 12 বারের বেশি সিএনজি অটোরিকশায় মিটার লাগানোর উদ্যোগ নেয়, কিন্তু কিছুদিন মিটারে চললেও তদারকির অভাবে আবারও চলে আগের নিয়মে। আর অতিরিক্ত ভাড়া ঠেকানোর বিষয়ে বারবার একই আশ্বাস ট্রাফিক বিভাগের। যে সমস্ত সিএনজি মিটারের বাইরে চলছে তাদের ব্যাপারে কিন্তু নিয়মিত মামলা হচ্ছে, আমরা সেই ব্যাপারে এখনো কঠোর আছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন আইনের সঠিক প্রয়োগ না থাকায় চলছে এই ভাড়া নৈরাজ্য। এ কারণে যাত্রী হয়রানি ব্যাপক হারে বাড়ছে বলে জানায় ক্যাব। আমরা যদি আইন করি মিটার ছাড়া চলবে না, তাহলে মিটার ছাড়া চলবে না। মিটার ছাড়া চললেই তার বিরুদ্ধে কেস করা হোক, তাকে জেলে নেওয়া হোক, সেই কাজটুকু তো হচ্ছে না। ভাড়ার যে নৈরাজ্য, এই নৈরাজ্যটা একটা ব্যাপক হারে বেড়ে গেছে। তো এখানে ট্রাফিক বিভাগের কোনো ধরনের তদারকি আছে বলে কিন্তু আমাদের জানা নেই। নগরীতে বৈধ সিএনজি অটোরিকশা আছে 13,000, এর বাইরে অবৈধভাবে চলে আরো 7,000-এর মতো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক জেমস কমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের ইমেইল কেলেঙ্কারির ঘটনা তদন্তে তার ভূমিকার জেরে কমিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানান ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। দায়িত্ব থেকে অপসারণের কথা জানিয়ে কমিকে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, সংস্থাটিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা যে কমির নেই, এই বিষয়ে মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সঙ্গে তিনি পুরোপুরি একমত। এক বিবৃতিতে জেফ সেশনস জানান, মার্কিন বিচার মন্ত্রণালয় সততা, নিয়মানুবর্তিতা ও আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকতে চায় এবং সবকিছু নতুন করে শুরু করতেই এফবিআই প্রধানের পদে পরিবর্তন আনা হচ্ছে। তবে এফবিআই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছিল বলেই কমিকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি ডেমোক্র্যাটদের। গত সপ্তাহে কংগ্রেসের শুনানিতে কমি হিলারির ব্যাপারে যথাযথ তথ্য দেননি বলে অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হলো। খেলার খবর। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস একাদশ। স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল 3:45টায় শুরু হবে এই ম্যাচটি। মূলত আয়ারল্যান্ড এ টিম ও একাডেমি দলের খেলোয়াড়দের নিয়েই গড়া হয়েছে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ উলভস একাদশ। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে দুই ভাগে বিভক্ত হয়ে অনুশীলন করছে টিম বাংলাদেশ। প্রস্তুতি এই ম্যাচে কোচ হাতুড়ি সিংহে ত্রিদেশীয় সিরিজের আগে দলের একাধিক ক্রিকেটারকে শেষবারের মতো বাজিয়ে দেখবেন। প্রস্তুতি পর্ব শেষে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। আসরের আরেক দল নিউজিল্যান্ড। সালের ফুটবল বিশ্বকাপের জন্য নতুনভাবে সাজানো হচ্ছে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক নগরী কাতারের দোহাকে। 8টি নতুন ফুটবল ভেন্যুর মধ্যে 2টির কাজ শেষ হবে কয়েক মাসের মধ্যেই, আর বাকিগুলোর কাজ 2019 সালের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সব মিলিয়ে নিজেদের অর্থনৈতিক শক্তিকে সারা বিশ্বের বুকে তুলে ধরার জন্য পুরোপুরি প্রস্তুত কাতার।
কাতারে দোহা ঘুরে এসে বিস্তারিত সজল মিত্র রিচার্ডের প্রতিবেদনে। মরুভূমির বুকে নগরায়ন, আক্ষরিক অর্থে যতই খারাপ হোক না কেন এই নগরায়নের বাস্তবতা আপনার চোখ ধাঁধিয়ে দেবে মাত্র 2 বছর পরই। নির্মাণাধীন স্টেডিয়ামগুলোর জন্য পুরো কাতারকেই আপনার মনে হতে পারে এটি যেন একটি নির্মাণাধীন নগরী। ফিফার কর্মকর্তারা মাঝে মাঝেই পরিদর্শনে আসেন এই প্রকল্পগুলো। কাতার ফাউন্ডেশন এবং 2022 সালের বিশ্বকাপ ব্যবস্থাপনা কমিটি এই কাজের তদারকি করছে বেশ ভালোভাবেই। বাইরের গল্প ছেড়ে এবার একটু ভেতরের গল্পে আসা যাক। যেখান থেকে এসব কাজের তত্ত্বাবধান করা হচ্ছে সেই কার্যালয়ে গেলেই বোঝা যাবে পরিকল্পনার বিস্তারিত। বিভিন্ন ভেন্যুর মডেল থেকে শুরু করে বিশ্বকাপ চলাকালীন আবাসন ও যাতায়াত ব্যবস্থার পরিকল্পনা পুরোপুরি পরিষ্কার আয়োজক কমিটির কাছে। আমরা একটা লক্ষ্যকে সামনে রেখে এগুচ্ছি। মাথাপিছু আয়ের দিক থেকে কাতার বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। সেই প্রেক্ষাপটটিকে তো কাজে লাগাতে হবে। ফুটবলের বাণিজ্যিকীকরণের এই যুগে কাতারের এ ধরনের কৌশল কতটা বাস্তবসম্মত সে প্রশ্নের জবাবে বেশ চৌকস উত্তর এই কর্মকর্তার। দেখুন, আমরা জানি যে আমাদের সফল হতে হবে, আর ফুটবল তো এখন আর শুধু খেলাই নয়, এক ধরনের বিজ্ঞাপনও। যেটি আমরা পেয়েছি, সুযোগটা কাজে লাগাতে চাই। এই ব্যবস্থাপনার জন্য কাতারের জনশক্তির বাজার অবশ্য বেশ উন্মুক্তই রেখেছে কর্তৃপক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। অরক্ষিত ও মরিচায় ঢাকা রাজধানীর গ্যাস সরবরাহের পাইপগুলো আতঙ্কে নগরবাসী। ফায়ার সার্ভিস দুর্ঘটনার আশঙ্কা করলেও কোনো পরিকল্পনা নেই তিতাসের। ঢাকা চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনে শুধু গতি বাড়বে না, কমবে দুর্ঘটনাও। শতভাগ সুফল পেতে পণ্য পরিবহনে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। হাওড় অঞ্চলে বাঁধ নির্মাণের নামে পানি উন্নয়ন বোর্ডের স্বেচ্ছাচারিতা, একই ঠিকাদারের হাতে 5টি কাজ দেওয়ার অভিযোগ। খতিয়ে দেখতে মাঠে তদন্ত দল। চট্টগ্রামে সাধারণ মানুষকে জিম্মি করে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে সিএনজি অটোরিকশা চালকরা, নীরব প্রশাসন, অসহায় যাত্রীরা। এবং রাজধানী সহ সারা দেশে উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।